26শে এপ্রিল 2024 সময় ঠিক সকাল 10টা। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার পথে ফ্লাই করার জন্য প্রস্তুত ইন্ডিগোর ফ্লাইট নাম্বার 6E248। ঘণ্টা তিনেকের এই জার্নির মাঝেই ডায়েরির পাতা খুলে লিখতে শুরু করলাম আমার গত 24 ঘন্টার অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাকে বাহক করে আমি রওনা দিয়েছিলাম মহারাষ্ট্রের নাসিক থেকে শিরডির পথে। সাই বাবার মন্দির দর্শন করে নেওয়ার সঙ্গে সঙ্গেই শিরডির আরও কিছু জায়গা চাক্ষুষ দর্শন করতে। এই সূত্র ধরেই বলি নাসিকে কিভাবে এসেছিলাম, তারপর সেখান থেকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করার সাথে সাথেই রামায়ণে বর্ণিত নাসিকের পঞ্চবটি থেকে তপবন কিভাবে দর্শন করেছিলাম সেই নিয়ে বিস্তারিত আলোচনা এর আগের পর্বেই করেছি। আজকের পুরো দিনটা রেখেছি শিরডির জন্যই, তাই সাত সকালে ঘুম থেকে উঠে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লাম নাসিক থেকে শিরডির উদ্দেশ্যে। নাসিক থেকে শিরডি যাওয়ার জন্য সরকারি এবং বেসরকারি দুই ধরনের বাসই রয়েছে। সরকারি বাসগুলো ছাড়ে নাসিক রোড স্টেশনের সামনে থেকে, আর বেসরকারি বাসগুলো ছাড়ে নাসিক রোডের ছত্রপতি শিবাজী মহারাজ চক থেকে। ছত্রপতি শিবাজী মহারাজ চক, নাসিক রোড, এই জায়গা থেকেই বাসগুলো ছাড়ে প্রাইভেট এসি বাস, যেগুলো শিরডি যায়। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর বাস রয়েছে নাসিক থেকে শিরডি কিংবা ঔরঙ্গাবাদের পথে। উঠে পড়লাম বাসে। এটা হচ্ছে স্লিপার এসি বাস, এখানে কিন্তু কোনো বসার জায়গা নেই, সবই হচ্ছে স্লিপার সিট। তো এখান থেকে মানে নাসিক রোড থেকে শিরডি পর্যন্ত এসি স্লিপার বাসে একজনের ভাড়া নিলে হচ্ছে 200 টাকা। এই বাসটা আবার ঔরঙ্গাবাদও যায়, মানে শিরডি কিংবা ঔরঙ্গাবাদ যাওয়ার বাস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নাসিক থেকে শিরডি সড়ক পথে 86 কিলোমিটার, সময় লাগতে পারে 2 ঘন্টার কিছু বেশি। যদি আমি বাসের ফ্যান নই, তাও যখন বাসে জার্নি করছি আপনাদেরকে বাস সম্পর্কে মানে এই জায়গাটা সম্পর্কে একটু ছোট্ট একটা ধারণা দিয়ে দিই। এখানে একটা এরকম র্যাক রয়েছে যেখানে আমরা জুতো টুতো সব রাখতে পারবো। দিকে এসির ভেন্ট রয়েছে, দারুণ স্পিডে হাওয়া আসছে। এইদিকেও রয়েছে হচ্ছে এসির ভেন্ট, যেখান দিয়ে প্রচণ্ড স্পিডে হাওয়া আসছে। দিকে একটা লাইট রয়েছে, পেছনে হেলান দেওয়ার জন্য এরকম কুশন রয়েছে, ফোন চার্জ দেওয়ার জায়গা তো রয়েছে, এটা মোবাইল রাখার জায়গা। আর ওইদিকে একটা কম্বল রয়েছে, আর পর্দা তো রয়েছে, প্রয়োজনে পর্দা টেনে দেওয়া যেতে পারে। এরকম সিট কিন্তু নিচেও আছে ওপরেও আছে, পুরো বাসটাই হচ্ছে স্লিপার বাস। নাসিক থেকে শিরডি পৌঁছানোর মাঝেই আপনাদের সঙ্গে শেয়ার করি শিরডির সাই বাবার কথা। সাই বাবা ছিলেন এমন এক মহাত্মা যার চিন্তাভাবনা, উপদেশ, ভক্তি, শ্রদ্ধা সব কিছুই ছিল জাতপাতের ঊর্ধ্বে। আর সেই কারণেই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই তাকে সমানভাবে শ্রদ্ধা কিংবা ভক্তি করে। তিনি কোনোদিন ঈশ্বর আর আল্লাহকে আলাদা করে ভাবতে শেখাননি। তার মতাদর্শ ছিল সবকা মালিক এক হ্যায়। তিনি তার শিক্ষা কিংবা উপদেশে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের ধর্মীয় উপাদানগুলোকে একত্রিত করে ঈশ্বর এক এবং অভিন্নতার বাণী প্রচার করতে শুরু করেন। মাত্র 16 বছর বয়সে তিনি শিরডিতে আসেন। তার কথা শুনে এবং বিভিন্ন চমৎকারী মহিমা দেখে ধীরে ধীরে বাড়তে থাকে তার ভক্তের সংখ্যা। হিন্দু এবং মুসলিম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতিও তিনি ছিলেন সমভাবাপন্ন। যে মসজিদ থেকে তিনি ধর্মের বাণী প্রচার করেন সেই মসজিদের নাম রাখেন দ্বারকামাই। সাই বাবার মৃত্যুর পর তার ভক্তরা তাকে সেই স্থানে সমাহিত করে। সেই সমাধি কমপ্লেক্সে কেন্দ্র করে গড়ে উঠেছে সাই মন্দির কমপ্লেক্স, যে চত্বরে রয়েছে দ্বারকামাই। এমনকি সেই নিম গাছটিও, যার নিচে বসে সাই বাবা তার ভক্তদেরকে ঐশ্বরিক উপদেশ এবং বিভিন্ন ধর্মের বার্তা বিতরণ করতেন। তার মাহাত্ম্যে ওই নিম গাছের পাতাও তিক্ততা হারিয়ে মিষ্টত্বে রূপান্তরিত হয়, যা আজও রয়েছে ওই মন্দির কমপ্লেক্সে। নাসিক থেকে রওনা দিয়ে অবশেষে আমাদের বাস পৌঁছে গেল শিরডিতে, দাঁড়ালো একটা হোটেলের সামনে। তো এই হোটেলে রেট বলছে এরা যে এক বেলার জন্য হচ্ছে 800 টাকা। মানে ধরুন আমি এখন চেক ইন করলাম, সন্ধ্যাবেলা ছেড়ে দেবো বা এই বাস দিয়ে ফিরে যাবো, তার জন্য 800 টাকা নন এসি রুম। আর এসি রুমের জন্য বলছে 1200 টাকা। মানে এই সমস্ত বাসের সাথে আর কি হোটেলদের একটা কন্ট্যাক্ট থাকে। আর সেই সাথে কিন্তু এখানে নামার পর অটো চালকরা রয়েছে যারা এসে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার রুম লাগবে কিনা, হোটেল লাগবে কিনা। ওরা হোটেল পর্যন্ত আপনাকে ফ্রিতে নিয়ে যাবে, কোনো অটো ভাড়া দিতে হবে না। একটা কমিশনের ব্যাপার স্যাপার থাকে। শিরডিতে রাত্রিবাস করার জন্য অনেক হোটেলের পাশাপাশি সাই মন্দির ট্রাস্টের বেশ কিছু অ্যাকোমোডেশন রয়েছে মন্দির থেকে বিভিন্ন দূরত্বে, যার বুকিং অনলাইন এবং স্পট দুইভাবেই করা যায়। অনেক জমজমাট জায়গা, রাস্তার দুধারে কিন্তু প্রচুর হোটেলও রয়েছে। এটা হচ্ছে শিরডির বাস স্ট্যান্ড। শিরডিতে কিন্তু এয়ারপোর্টও আছে। তো এয়ারপোর্ট হচ্ছে এই শিরডি মন্দির থেকে 14 কিলোমিটার। কলকাতা থেকে সরাসরি ফ্লাইট না থাকলেও ওয়ান স্টপ ফ্লাইট আছে ভায়া হায়দ্রাবাদ, ভাড়া পড়ে ওই 7 থেকে 8 হাজার মতো। বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন পুরো জমজমাট জায়গা। পরিবহনের পর আর যেটা পড়ে থাকে সেটা হলো রাত্রিযাপন, আর সেই ব্যবস্থাই করেছিলাম শিরডি সাই বাবার মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে। আর শিরডিতে হোটেল বুকিং নিয়ে আমার কিছু অভিজ্ঞতা
আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে হোটেল স্পট বুক করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে সেটা আপনাদেরকে বলি। এখানে সব হোটেলেই চেক ইন টাইম আপনি যখনই করুন, চেক আউট টাইম হচ্ছে পরের দিন বেলা 12টা। এখানে কিন্তু সিঙ্গেল পার্সনকে রুম দেওয়া হয় না। এখানে আশেপাশে অনেক হোটেল রয়েছে, তো এদের সাথে কথা বলছিলাম, বললো সিঙ্গেল লোককে রুম দেওয়া হয় না, কারণ এসে হয়তো কেউ সুইসাইড করলো, মানে তীর্থস্থানে তো মানুষ এগুলো করে, ওই জন্য একটা সিঙ্গেল লোককে কিন্তু রুম দেয় না। যারা কাপেল আসছেন সেই কাপেলদেরকে কিন্তু অনস্পট রুম দেয় না। হ্যাঁ, যদি সে হাজব্যান্ড ওয়াইফ হয় তাদের কাছে আধার কার্ডে মানে প্রমাণপত্র থাকে, প্রমাণপত্র মিনস বিয়ে সার্টিফিকেট নয়, ধরুন আধার কার্ডে লেখা আছে বা আধার কার্ড থেকে তো বোঝা যায়, বা এমনি বোঝা যায় যারা হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে রুম দেয়। কিন্তু কাপেল, আমি হয়তো আমার গার্লফ্রেন্ডকে সাথে নিলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে রুম নাও পেতে পারেন। তবে এটা পসিবল হতে পারে তখনই যদি আপনারা অনলাইনে বুক করে আসেন। ধরুন আমি সোলো এখানে বেড়াতে আসছি, তো আমি অনলাইনে হোটেল বুক করে এলাম, সেক্ষেত্রে কিন্তু এরা রুম দেবে। তো যারা কাপেল তারা অনলাইনে হোটেল বুক করে আসুন, এবং যারা সোলো আসছেন তারা কিন্তু অনলাইনে বুক করে আসুন। নাহলে কিন্তু এখানে রুম পেতে বা হোটেল পেতে হয়তো পেয়ে যাবেন খুঁজে পেতে, বাট প্রথমে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। আর ডকুমেন্টস হিসেবে দরকার হচ্ছে আপনার সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড। যে কোনো দেশের মানুষ আসতে পারবেন। যদি বাংলাদেশ থেকে আমার কোনো দর্শক বন্ধু ভিডিও দেখে থাকে, তারা যদি এই শিরডি সাইতে আসতে চান তো তারাও আসতে পারবেন। ডকুমেন্টস হিসেবে আপনাকে দেখাতে হচ্ছে আপনাদের পাসপোর্ট। শিরডিতে সাইবাবার মন্দির দর্শন করার সঙ্গে সঙ্গেই মন্দির চত্বরে আরও কয়েকটা জায়গা দেখে নেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে সব মন্দিরের আশেপাশে। এগুলো কিন্তু আপনারা মন্দির দর্শন করার সময় একই সঙ্গে কিন্তু সমস্ত দর্শন করতে পারবেন। আর এগুলো হচ্ছে সমস্ত আরতির টাইমিং। আমি এটা আপনাদেরকে স্ক্রিনেও শেয়ার করে দেবো, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের প্রয়োজনে। আর সেই সাথে কিন্তু এখান থেকে অটোরিকশা নিয়ে কোথায় কোথায় যাওয়া যায় তারও কিন্তু লিস্ট রয়েছে। এখানে আমার রুম নম্বর হচ্ছে 110। বিছানা, ফোন চার্জার জায়গা তো রয়েছে, চেয়ার ওখানে উঠে গেছে, অর্থাৎ চেয়ার আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আজকে নো এডিটিং নো কাজ, সারাদিন ছুটতে হবে। এসি আছে, তার টেম্পারেচার 16, মিরর রয়েছে, টিভি রয়েছে, ঘরের মধ্যে একটা আমার বেসিনও রয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে। এই শিরডি হচ্ছে এমন একটা জায়গা না যেখানে আপনারা 200 টাকা, 300 টাকা, 500 টাকাতেও রুম পাবেন। আবার এখানে কিন্তু প্রিমিয়াম বা লাক্সারি ক্যাটাগরির হোটেলও পাবেন। সময় সকাল 10:15। হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি পাশে একটা দোকানে। এখান থেকে ব্রেকফাস্ট করবো। পোহা, ইডলি, পুরি সব কিছু ব্রেকফাস্ট আইটেম আছে। আর এখানে আশেপাশে এই চত্বরে প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। রোদ থেকে বাঁচতে পরে নিয়েছি টুপি। আর এখন শিরডি টেম্পারেচার হচ্ছে মানে আজকের দিনে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে রোদের তেজ থাকলেও মন্দের এটাই ভালো যে হাওয়া দিচ্ছে। হোটেল থেকে সাইবাবার যে মন্দির সেটা কিন্তু খুব বেশি ডিস্টেন্সে নয়, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আশেপাশে হোটেল, দোকানপাট, মানে খাওয়া দাওয়া, দোকান, ট্রান্সপোর্টেশন, মানে ইচ অ্যান্ড এভরিথিং আছে। রাস্তা পার করেই রয়েছে সাইবাবা মন্দির কমপ্লেক্স, এবং কোন গেট দিয়ে কীভাবে মন্দিরে প্রবেশ করতে হবে রয়েছে তারও নির্দেশিকা। ত্রম্বকেশ্বরের মতো কিন্তু এখানেও দুরকম দর্শন হয়। একটা হচ্ছে ফ্রি দর্শন, একটা হচ্ছে পেড দর্শন। পেড দর্শনের জন্য বোধহয় পার পার্সন 200 টাকা করে লাগে। মন্দিরের বাইরে প্রসাদ বিক্রি হচ্ছে, যেগুলো সাইবাবাকে ভেট চড়ানোর জন্য। আমাদের হোটেলে দুজন এসেছিলো, ওরা বললো যে বাইরের কোনো জিনিস ভেতরে অ্যালাউ করে না, কাজে ওরা যে কিনে নিয়ে গেছিলো সব ফেলে দিয়েছে। এখানে ফ্রি দর্শন রয়েছে, সেটা হচ্ছে গেট নাম্বার 7 এবং 8। এদিকে লাড্ডু প্রসাদ কাউন্টারও রয়েছে। মোবাইল ক্যামেরা লকার রয়েছে, কারণ ভেতরে মোবাইল ক্যামেরা এসব অ্যালাউ নয়। জুতো অ্যালাউ নয়, জুতো রেখে যেতে হবে। আমরা যাব হচ্ছে এই মন্দিরটায়, তার বাইরে কোথায় গিয়ে আছে তারও কিন্তু এখানে একটা ম্যাপ করা রয়েছে। পেট পাস কাউন্টার কক্ষ। মন্দির কমপ্লেক্সে প্রবেশ করার পর সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়। তাই এরপর থেকে যা কিছু হলো সেই অভিজ্ঞতা আমার মুখে আপনাদের শোনাই। আমি ভিডিওটা ভেতরে বসে বানাতে পারতাম, বাট ভেতরে ক্যামেরা নিয়ে প্রচুর রেস্ট্রিকশন। আমি একটা ছোট্ট শট নিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে সিকিউরিটি বললো কেন ভিডিও করছেন, পারমিশন আছে কিনা, হ্যানা তেনা। ভেতরে সিনারিও কিছুটা এরকম। এখানে দুরকম দর্শন হয়, একটা হচ্ছে ভিআইপি দর্শন 200 টাকা দিয়ে, একটা হচ্ছে ফ্রি দর্শন যেটা কোনো টাকা লাগে না। তো আমি 200 টাকা দিয়ে টিকিট কাটলাম। আর ভেতরে ঢোকার আগে যদি আপনার কাছে ছোটো ব্যাগ থাকে, আমার ছোটো ব্যাগ ছিল, ব্যাগ কিন্তু স্ক্যান হবে এবং কিন্তু সার্চ করবে, মানে ক্যামেরা, মোবাইল এরকম কোনো জিনিস কিন্তু ভেতরে অ্যালাউ নয়। আর পেড দর্শন কাউন্টারের বাড়ি রয়েছে মন্দির কর্তৃপক্ষের লকার রুম, যেখানে মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক্স জিনিস, জুতো সব কিছুই রাখা যায় স্বল্প খরচে। ভিআইপি দর্শনে যেখান দিয়ে গেলাম, মানে যেসব জায়গা দিয়ে ঘুরে ঘুরে ভেতরে একদম সাইবাবার যে সমাধি সেখানে গিয়ে পৌঁছালাম। পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝা চকচকে, এসি, একদম ব্যাপক ব্যাপার, কোনো কষ্ট হবে না। যারা এমনি লাইনে দাঁড়িয়ে আছে না, তাদের কোনো কষ্ট হবে না ভেতরে, মানে ভেতরটা এত সুন্দর, তিরুপতির মতো অনেকটা। এবার ভেতরে ওখানে গিয়ে দর্শন করার জন্য ওই 1 থেকে 1.5 মিনিট মতো দাঁড়াতে দিচ্ছে, তারপরে বেরিয়ে চলে আসতে হচ্ছে। ভেতরের যে ক্যাম্পাসটা অনেকটাই বড়, সেই নিম গাছটাও আছে, যে নিম গাছের নিচে বসে সাইবাবা আর কি তার ভক্তদেরকে নানা রকম ধর্মের বাণী শোনাতেন। এবং বলা হয় যে ওই নিম গাছটার যে পাতা, সেই নিম পাতা নাকি মিষ্টি আজও, তা ওটাকে ঘেরা আছে, ওটাকে সবাই প্রণাম করছে, মানে দেখেই একটা ভক্তিমূলক ভাব আসবে। তবে সাইবাবার মন্দিরে ক্যামেরা না অ্যালাউ হলেও আপনাদেরকে একটা নতুন জায়গা আমি দেখাবো আজকে। সাইবাবার মন্দিরের খুব কাছেই রয়েছে সাই তীর্থ থিম পার্ক, যেটা ভারতবর্ষের প্রথম ডিভোশনাল থিম পার্ক। শিরডিতে রাস্তার বিভিন্ন প্রান্তে রয়েছে সেই থিম পার্কে যাওয়ার দিক নির্দেশনা। ভারতবর্ষের প্রথম আধ্যাত্মিক তীর্থ পার্ক, সাইবাবার সঙ্গে জড়িত যা কিছু সব কিছুই পার্কে আছে। এই জায়গায় এসে মনে হচ্ছে পার্কের কনসেপ্টটাই বদলে যাবে। দুর্দান্ত একটা পরিবেশ, কি সুন্দর করে সাজানো। আর সেই সাথে কিন্তু এখানে
নানা রকম শো দেখানো হয়, যেগুলো হচ্ছে সবই সাই বাবা বা নানা রকম পৌরাণিক ঘটনার অনুসারে। এখান থেকে টিকিট নিয়ে নিলাম। এই জায়গাতে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির টিকিট আছে। উইদাউট ফুড আছে, উইথ ফুড আছে, রেগুলার অ্যাডাল্ট স্পেশাল টিকিট আছে। উইদাউট ফুড হচ্ছে 530 টাকা পার পার্সন, আর উইথ ফুড হচ্ছে 582 টাকা পার পার্সন। আর যদি এটা ছুটির দিন হয়, মানে শনি রবি অথবা সরকারি ছুটির দিন, তাহলে কিন্তু রেটটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে টিকিটের টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। আর এই থিম পার্কের টিকিট কিন্তু অনলাইনেও পাওয়া যায়। অনলাইনের লিঙ্ক দিয়ে রাখলাম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তীর্থ দর্শনের সাথে সাথে কিন্তু আপনারা যদি চান যে একটু ফান, একটু এনজয় করতে, সামনে ওয়াটার পার্ক আছে, এটা দেখে তারপরে ওয়াটার পার্কে যাব। অক্টোবর থেকে মার্চ হচ্ছে বেস্ট টাইম, বিশেষ করে মহারাষ্ট্র কিংবা মধ্যপ্রদেশ ঘোরার জন্য। বছরের অন্যান্য সময় কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ। থ্যাংক ইউ জি। সুন্দর একটা ব্যাগ দিয়েছে, টিপস রয়েছে, পপকর্ন রয়েছে, জলের বোতল রয়েছে, যেটা আমি সঙ্গে নিয়ে আসিনি। ওম সাইরাম লেখা, এটা একটা উত্তরীয় রয়েছে। আমরা এখন এই শোটা দেখতে যাব, 5D শো লঙ্কা দহন। লিফট আমাকে পৌঁছে দিল সেই স্থানে যেখানে একটি থিয়েটার রয়েছে। সেখানে দেখানো হবে একটি 5D শো, যার নাম লঙ্কা দহন। আর বলার অপেক্ষা রাখে না, এই রকম অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। একটা অন্যরকম কিন্তু এক্সপিরিয়েন্স, এরকম কিন্তু কখনো অভিজ্ঞতা আমার হয়নি। এখানে আমাদেরকে 3D গ্লাস দেওয়া হলো, এটা পরে দেখতে হবে। ফার্স্ট লাইন यहाँ पर बैठा, ऊपर बैठना है ना? ओके ओके। विजय पथेर सनग्लास। সবই তো অন্ধকার হয়ে গেল রে ভাই। জয় শ্রীরাম। 26 মিনিটের এই 5D শোতে আমাদের দেখানো হয়েছিল কিভাবে পবনপুত্র হনুমান লঙ্কায় পৌঁছে তার লেজের আগুন দিয়ে লঙ্কাপুরীকে অগ্নিদগ্ধ করেছিল। প্রথম শো শেষ, এবার যেতে হবে পরের শোতে। 26 মিনিট যে কীভাবে কেটে গেল, দুর্দান্ত। পরবর্তী শো ছিল সবকা মালিক এক হ্যায়, যার ডিউরেশন ছিল 1 ঘন্টা। এইটা হচ্ছে এই থিম পার্কের আসল শো। এটা হচ্ছে সবকা মালিক এক। সাই বাবার ওপরে যা কিছু আছে সব কিছু কিন্তু এই শোটা দেখানো, 1 ঘন্টার শো। সাই বাবা কে ছিলেন, তিনি কিভাবে শিরডিতে এসে পৌঁছান এবং সেখান থেকে তিনি কিভাবে তার মাহাত্ম্য প্রচার করেন এবং ধীরে ধীরে ভক্তকুলের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়, এই সব কিছু নিয়েই পুরো 1 ঘন্টার শো সবকা মালিক এক হ্যায়। সবকা মালিক এক হ্যায় এই শোটা দেখার পরবর্তী আকর্ষণ ছিল তীর্থযাত্রা, যেটা ছিল এই থিম পার্কের সব থেকে আকর্ষণীয়। नमस्कार। भारतवर्ष के प्रमुख तीर्थ स्थलों की यात्रा में आपका स्वागत है। तो आइए इस यात्रा का प्रारंभ महानगरी मुंबई से करते हैं। এই তীর্থযাত্রায় একটি টয় ট্রেনে বসিয়ে পর্যটকদের ঘুরিয়ে দেখানো হয় ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান এবং সেই সাথে বিভিন্ন শহরের বিখ্যাত কিছু মন্দির, যেটা শুরু হলো মহারাষ্ট্র রাজ্যের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনকে দিয়ে। বিভিন্ন তীর্থস্থান আমরা দর্শন করব এই ট্রেনটায় চড়ে। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক দর্শনের পরে এলো গুজরাটের দ্বারকাধীশ মন্দির। साल यहाँ कृष्ण जन्म का उत्सव बड़े धूमधाम से मनाया जाता है। পরবর্তী দ্রষ্টব্য ছিল আমাদের প্রায় অনেকেরই ড্রিম ডেস্টিনেশন, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি উত্তরাখণ্ডের কেদারনাথ। কেদারনাথের দর্শন। কেদারনাথ ধাম দর্শন করার পরবর্তী আমাদের দ্রষ্টব্য ছিল উত্তরাখণ্ডের বদ্রীনাথ। বদ্রীনাথের দর্শন। পরবর্তী দ্রষ্টব্য ছিল ভিত্তাল মন্দির। আমি কখনো এই মন্দিরটা দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এখানে। এটা মহারাষ্ট্রে রয়েছে। এরপরে আমরা প্রবেশ করলাম পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এবং সেখানে দেখলাম আমাদের সবার জানা অমৃতসরের স্বর্ণ মন্দির। वाहे गुरु जी दा खालसा, वाहे गुरु जी दी फतेह। अगला पड़ाव है पुरी का जगन्नाथ मंदिर। অমৃতসরের স্বর্ণ মন্দির দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আমাদের সকলের প্রিয় জায়গা, 4 ধামের মধ্যে একটি পুরীর জগন্নাথ ধাম। चलते हैं दक्षिण भारत के मीनाक्षी मंदिर की ओर। পুরীর জগন্নাথ মন্দির দেখে এবার আমরা এসে পৌঁছালাম মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে। तिरुपति बालाजी के दर्शन के लिए এবারের গন্তব্য তিরুপতির বালাজি মন্দির। কথিত আছে তার ডাক না এলে শত চেষ্টা সত্ত্বেও সেখানে পৌঁছানো যায় না। মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির থেকে শুরু করে আমাদের এই তীর্থযাত্রা এসে শেষ হলো শিরডির সাই বাবার মন্দিরে। পরবর্তী শো ছিল দ্বারকামাই, আর সেই পথে দেখা হয়ে গেল সাই বাবার বেশ ধারণকারী একজনের সঙ্গে, যাকে ঘিরে ভক্তরা ফটোগ্রাফি করছে। শিরডির দ্বারকামাই বা দ্বারকামাই হচ্ছে সেই মসজিদ যে স্থানে সাই বাবা বসবাস করতেন এবং মৃত্যুর পর তাকে সেই স্থানেই
সমাহিত করা হয়েছে। এই থিয়েটারে 15 মিনিটের শোতে দেখানো হয়েছিল সাই বাবার সঙ্গে জড়িয়ে থাকা অনেক চমৎকারের মধ্যে একটি, যখন কোথাও এক ফোঁটা তেল না পেয়ে নিজের মহিমার জোরে দীপাবলির প্রদীপগুলো তিনি জ্বালিয়ে দিয়েছিলেন তেলের পরিবর্তে জল ব্যবহার করে, যে ঘটনা আমাদের অনেকেরই জানা। শিরডির এই সাই থিম পার্ক এমনই একটা জায়গা যেখানে আধ্যাত্মিকতা এবং মনোরঞ্জন উভয়েরই ঘটেছে মেলবন্ধন। পুরো একটা বেলা এখানে কেটে যাবে ঘুরতে ঘুরতে, ছবি তোলা, খাওয়া দাওয়া, টুকটাক শপিং। রুবিক্স কিউব নিয়ে মেলাই না, রুবিক্স কিউব, এই রুবিক্স কিউব নিয়ে এই মোজাইকটাকে বানানো হয়েছে। ইন্ডিয়াস বিগেস্ট সাই বাবা মোজাইক ইউজিং রুবিক্স কিউব। থিম পার্কের প্রায় সবকিছু দেখে নেওয়ার পর মধ্যাহ্ন ভোজন সারতে চলে এলাম ওই পার্কের রেস্তোরাঁয়। লাঞ্চ চাইনিজ কম্বো, আর এতে এরকম কিছু আইটেম আছে। এখানে কিন্তু সব কিছু ভেজ, হ্যাঁ, ননভেজ কিছু নেই। এই পার্কটাতে অনেক কিছু আছে, বিশেষ করে আপনাদের সঙ্গে যদি বাচ্চারা আসে না, তারা তো ভীষণ এনজয় করবে। আর শুধু তীর্থ দর্শন করাই নয়, তীর্থ দর্শনের সাথে সাথে কিন্তু আপনারা যদি চান যে একটু ফান, একটু এনজয় করতে, সামনে ওয়াটার পার্ক আছে। সাই তীর্থ পার্কের সামনেই রয়েছে শিরডির ওয়েট এনজয় ওয়াটার পার্ক, যেখানে রয়েছে 30টিরও বেশি ওয়াটার রাইড। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিলাম। এই ওয়াটার পার্কে সব থেকে বেশি ভিড় হয় উইকেন্ড কিংবা ছুটির দিনে। এখানেও হাতে ব্যান্ড পরে দিল। ওয়াটার পার্কে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য রয়েছে কস্টিউম কাউন্টার, জিনিসপত্র রাখার জন্য রয়েছে লকার রুম এবং একই সঙ্গে পোশাক পরিবর্তনের জন্য রয়েছে চেঞ্জিং রুম। আজকের দিনে এই জায়গাতে এদের 25খানা রাইড অন। এবার আপনি যখন একবার টিকিট কেটে ঢুকলেন, সব রাইড কিন্তু ফ্রি, কোনো টাকা লাগবে না। যারা শিরডি আসছেন তারা কিন্তু ওয়াটার পার্ক মিস করবেন না, হেভি লাগবে, হেভি। এটা হচ্ছে ওয়েব পুল, অনেকটা সমুদ্রের মতো। বহুত ইচ্ছা করছে জলে নেমে যেতে এইসব দেখে, কারণ ওয়াটার পার্কে আমি ফার্স্ট টাইম আজকে এসেছি। মাঝে মধ্যে এরকম বসার জায়গা রয়েছে আর সব কিছু টাইমিং দেওয়া রয়েছে এখানে। আর এইগুলো হচ্ছে সমস্ত অ্যাক্টিভিটি। প্রত্যেকটা অ্যাক্টিভিটির কাছে কিন্তু রয়েছে চেঞ্জিং রুম, আর সেই সঙ্গে জল খাওয়ার জায়গা, ফানেল রাইড, টর্নেডো রাইড, সাইক্লোন রাইড, পেন্ডুলাম রাইড। এখানে আবার 4 রকম রাইড রয়েছে। অনলি চিলড্রেন অ্যালাও, বাচ্চাদের জন্য। পল এখানে আসলে তো পুরো আজকে শেষ, আর উঠতো না, সারাক্ষণ এখানেই বসে থাকতো। যারা ফিশ স্পা করাতে চান, এখানে ফিশ স্পাও রয়েছে। সকাল থেকে শুরু করলে পুরো একটা বেলা হয়তো কম পড়ে যাবে এই ওয়াটার পার্কের সব জায়গায় এনজয় করতে। ফোন নিয়েও জলে নামা যাবে, সেক্ষেত্রে একটা ফোনের পাউচ ইউজ করতে হবে, তাহলে মোবাইল নিয়েও কিন্তু জলে নামা যাবে। এখানে রয়েছে ফুড পয়েন্ট, যেখানে সবাই খাওয়া দাওয়া করবে। সারাদিন জলে লাফালাফি করার পর খাওয়া দাওয়া। এখানে কিন্তু যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে না, এখানে কিন্তু এদের স্টাফরা রয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। স্টাফরা কিন্তু সবসময় মানে মুখে বাজি আর কি সবাইকে অ্যালার্ট করছে যে ডোন্ট টেক রিস্ক। এটা কিন্তু সবসময় একটা সার্ভেলেন্সের মধ্যে আছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। বেশ খানিকটা সময় এই ওয়াটার পার্কে কাটালাম। সত্যি বলতে একা একা বিশেষ করে এই জায়গাগুলো ঠিক এনজয় করা যায় না, তাই জলে নেমে জলকিরি করার ইচ্ছাটা এবারের মতো তুলে রাখলাম পরের বারের জন্য। সাই বাবার মন্দিরের পাশাপাশি শিরডি থেকে 72 কিলোমিটার দূরে রয়েছে শনি সিংরাপুর। শনি সিংরাপুর যাওয়ার জন্য কিন্তু আপনারা শেয়ারিং গাড়ি পাবেন। শেয়ারিং গাড়ি নেমে হচ্ছে 150 টাকা পার পার্সন। আর যদি আপনারা প্রাইভেট গাড়ি নিতে চান, তাহলে ওই যে সুইফট ডিজায়ার দাঁড়িয়ে আছে এসি গাড়ি, এর জন্য পড়বে যে 1700 টাকা। শেয়ারিং গাড়ি নিয়ে যদি আপনারা যান, তাহলে ধরে রাখুন 5 থেকে 5.5 ঘন্টা আপনার টোটাল লাগবে, যাতায়াত প্লাস দর্শন। আর যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান, তাহলে ওটা 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 3:38 বেজে গিয়েছে। আর সন্ধ্যেবেলায় যে লেজার শোটা এখানে হয়, সেই লেজার শোটা 7:30 পর্যন্ত হয়, ওটা আমাকে অ্যাকচুয়াল কভার করতে হবে। এই সব কিছু করে আমাকে রাত 10টার সময় ট্রেন ধরতে মুম্বাইয়ের জন্য। আজকে সারা রাত ট্রেন যায়নি, এবং আগামীকাল সকালে মুম্বাই পৌঁছে আগামীকাল সকালে আবার মুম্বাই থেকে আমাকে কলকাতার ফ্লাইট নিতে হবে। বিকেল কাটিয়ে সন্ধ্যেবেলা আবারও চলে এসেছিলাম সাই তীর্থ থিম পার্কের সামনে, কারণ এখানে পরপর 2টি শো দেখানো হয়। একটি হচ্ছে ম্যাজিক শো এবং অপরটি লেজার শো, এবং এই 2টি শো দেখার জন্য দর্শকদেরকে কোনোরকম কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। और ऐसे भटकते हुए मानव को आयुष्य का सही मार्ग दिखाने के लिए किसी न किसी विभूति ने हमेशा जन्म लिया। हमारे युग में 19वीं सदी में ऐसी ही एक दिव्य आत्मा पृथ्वी पर प्रकट हुई। उसका जन्म कब और कहां हुआ ये तो कोई नहीं जानता, पर उसका पता सारी दुनिया जानती है, शिरडी। 8 ঘন্টার এই অডিও ভিজুয়াল লেজার শোতে দেখানো হয় সাই বাবার উত্থান থেকে শুরু করে তার জীবনের বেশ কিছু ঘটনা। লেজার শো দেখা সম্পূর্ণ করে যখন ফিরে এলাম, তখন ঘড়ির কাঁটা রাত 8টার ঘর ছাড়িয়েছে। তবে শিরডিতে
সকাল 8টা হোক কিংবা রাত 8টা, ভক্তদের ভিড় কখনোই কমে না। যদিও আমার হাতে সময় কমে আসছিল, তাই হোটেলে পৌঁছে সেখান থেকে লাগেজ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। সময় রাত 9:05। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এলাম। এবার আমার গন্তব্য হচ্ছে এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সাইনগর শিরদি। ওখান থেকে ট্রেন রয়েছে রাত 10:20 মুম্বাই যাওয়ার। তবে এই শহর কিন্তু জমজমাট, অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে, লোকজন চলাচল করে, গাড়ি টাড়ি আছে। এখান থেকে শেয়ারিং অটো পেয়ে গেলাম, নেবে হচ্ছে স্টেশন পর্যন্ত 20 টাকা। যদি শেয়ারিং অটো না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 100 টাকাও নিতে পারে। অটো যখন আমাকে স্টেশনে নামিয়ে দিল তখন ঘড়ির কাঁটা বলছে রাত 9:16। আর এই স্টেশনের সূত্র ধরে আপনাদেরকে বলি, যারা কলকাতা থেকে সরাসরি শিরডি আসতে চাইছেন, কলকাতা থেকে কিন্তু হাওড়া থেকে একটা ট্রেন আছে, ট্রেন নাম্বার 22-894। একটাই মাত্র ট্রেন সপ্তাহে একদিনই কিন্তু শিরডি আসে। এছাড়াও যদি আপনারা ব্রেক জার্নি করে আসতে চান, সেক্ষেত্রে কোন কোন স্টেশনে নামতে হবে, কীভাবে আসতে হবে, তার ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করে দিলাম। এই হচ্ছে ট্রেন নাম্বার 121-32, রাত 10:20 ডিপার্চার টাইম, শিরডি দাদার এক্সপ্রেস। থার্ড এসি আছে হচ্ছে 2টো, B1 B2, আর সেকেন্ড এসি আছে হচ্ছে একটা A1। বাকি জেনারেল না হলে স্লিপার। অল্প একটু মুড়ি পড়ে আছে, আর সেই সাথে 2টো চানাচুর নিয়ে নিয়েছি। এই দিয়ে খেয়ে নিই, মুড়িও শেষ করবো। আমার মনে হয় ততক্ষণে ট্রেনের টাইম হয়ে যাবে, ট্রেনে উঠবো। আর উঠে ভাই ঘুমাবো, আমাকে প্রচুর ঘুমাতে হবে, কারণ এই ট্রেনটা কালকে ভোর 4টায় ঢুকবে। আর এই জার্নিতে আমার কোচ হচ্ছে A1 AC 2টার, আর বার্থ হচ্ছে 8 আপার বার্থ, লোয়ার বার্থ পাইনি। টিকিট RAC ছিল, RAC মানে তো একরকম কনফার্ম। সারা রাত ট্রেন জার্নি করার পর পরের দিন ভোর 4টের সময় ট্রেন আমাকে পৌঁছে দিল দাদার স্টেশন। সেখান থেকে উবের ক্যাব নিয়ে রওনা দিলাম মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, এবং মুম্বাই এয়ারপোর্ট থেকে সকাল 10টার ফ্লাইট ধরে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। মুম্বাই থেকে সকাল 10টায় রওনা দিয়ে কলকাতা এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো ঠিক বেলা 12:17। কলকাতা এয়ারপোর্ট থেকে এরপর কলকাতা স্টেশন, এবং সেখান থেকে বিকেলে ধনধান্যে এক্সপ্রেস ধরে বহরমপুর পৌঁছে আমার এবারের গল্পে ইতি টানলাম।